স্বাগত আপনাকে এই সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য সঙ্গে আছি আমি সেলিম ইমরান খান। দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় নেতৃত্বের সংকট ও স্থানীয় সরকার নির্বাচন। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি নুরুল ইসলাম অমর এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। আসবার জন্য আপনার তিনজনকেই স্বাগত। দর্শক, আপনি আলোচনা অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আর ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/rtv online। আজকের আলোচনা বিষয় নেতৃত্বের সংকট ও স্থানীয় সরকার নির্বাচন। দর্শক, আগের দুই ধাপের মতো উপজেলা পরিষদ নির্বাচনে আজ অনুষ্ঠিত তৃতীয় ধাপেও ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সংখ্যক কম। এর মধ্যে সংঘর্ষ, ভোট বর্জনসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে দেখা দিয়েছে নেতৃত্ব নিয়ে আবারও অস্থিরতা। পার্টির চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতির 18 ঘণ্টার মাথায় বিরোধী দলের উপনেতার পদ থেকেও তাকে সরিয়ে দিয়েছে এইচ.এম. এরশাদ। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর মাঠের বিরোধী দল বিএনপি রাজনীতি নিয়ে চলেছে নানা গুঞ্জন। 1 বছরের বেশি সময় ধরে বিএনপি নেত্রীর কারাবাস, সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সমন্বয়হীনতা, তরুণ নেতৃত্বের অন্তর্ভুক্তি সহ নানা বিষয় গণমাধ্যমে এসেছে। নেতৃত্বের সংকট এবং অস্থিরতা নিয়ে আজকের আলোচনা বিষয় নেতৃত্বের সংকট ও স্থানীয় সরকার নির্বাচন। প্রথমেই আহ্বান করব সৈয়দ ইমরান সালে প্রিন্স। আপনি তো জানেন যে আমরা শিরোনাম আজকে করেছি নেতৃত্বের সংকট স্থানীয় নির্বাচন। উপজেলা নির্বাচন চলছে, তৃতীয় ধাপে শেষ হয়েছে, নিয়ে আলোচনা আছে, বিতর্ক আছে, তারপরেও নেতৃত্বের সংকট নিয়ে আলোচনা আছে। বিশেষ করে জাতীয় পার্টির নেতৃত্বের রদবদল, অস্থিরতা নিয়ে আছে এবং আপনাদের নেতৃত্বের বিষয় নিয়েও নানা রকম প্রশ্ন আছে। যদিও এ ধরনের প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে যে নির্বাচনের পরবর্তী পর্যায়ে আপনারা তেমনভাবে আন্দোলন করতে পারেননি বা একটি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। দুটি দল নিয়ে আলোচনা আছে, এ প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে? ধন্যবাদ সেলিম ভাই, আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে যারা আলোচক হিসাবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বলেছেন যে 30শে ডিসেম্বরের একতরফা বা প্রহসনের নির্বাচনের পরে বিএনপি আন্দোলন গড়ে তুলতে পারেনি বা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সমন্বয়হীনতা, এরকম একটি কথা আপনি প্রারম্ভিক বক্তব্যে বলেছেন। আসলে প্রকৃত বিষয় কি জানেন যে 30শে ডিসেম্বর বাংলাদেশে যে একটা নির্বাচনের নামে প্রহসন হয়ে গেল এবং জনগণের ভোটের অধিকার আবার কেড়ে নেওয়া হলো এবং একই সাথে নির্বাচনের যে একটা নতুন স্টাইল, যে নির্বাচনের আগের রাতে প্রশাসনকে ব্যবহার করে ভোট প্রদান, সেটা করা হলো। এখান থেকেই জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্নভাবে বিএনপি সম্পর্কে হতাশামূলক বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে এবং তারই অংশ হিসাবে আমরা দেখছি যে এইটা বিভিন্ন মিডিয়াতে এইসব মানে গল্প সেগুলি বলা হচ্ছে। বিএনপি লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন যে আর ঐক্যফ্রন্টের নির্ভর থাকবে না বিএনপি এবং 20 দল এবং ঐক্যফ্রন্টের বাইরেও বিএনপি নিজের কর্মসূচি প্রদান করবে। আমি আসছি যে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আসলে বিএনপির সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দের মধ্যে কোনোভাবেই এখন সমন্বয়হীনতা নেই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং সকলেই যেই সিদ্ধান্ত নিচ্ছেন একসাথে বসে সেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং কোনো বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্কাইপের মাধ্যমে সংযুক্ত থাকছেন এবং তাদের সকলের বক্তব্য শুনে একসাথে বসে সিদ্ধান্ত হচ্ছে। এখানে এককভাবে কেউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আর পরে যেটা বললেন যে আমাদের একজন স্থায়ী কমিটির সদস্যের বরাত দিয়ে বলছেন যে আর ঐক্যফ্রন্ট নির্ভর বা 20 দল না, বিএনপি নিজস্ব কর্মসূচি নিয়ে আগাবে। এইটা তো আসলে বলতেই পারে, কারণ ঐক্যফ্রন্ট বা 20 দলের বাইরেও তো বিএনপি একটা আলাদা অস্তিত্ব আছে, সেখানে বিএনপির আলাদা কর্মসূচি আছে, আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আবার এর পাশাপাশি ঐক্যফ্রন্ট বা 20 দলের কর্মসূচিও থাকবে। এখানে কোনো কিছুকে আবার একসাথে গুলিয়ে ফেলা ঠিক হবে না। যখন ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার আগে কিন্তু আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে একটি বড় ধরনের শোডাউনের ভেতর দিয়ে সরকার পতনের কথা আপনারা বলেছিলেন এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারের একটি অনুষ্ঠানে কিন্তু মধু আহমেদ বলেছিলেন যে
প্রাচীন নেতৃত্ব যারা আছেন তারা বেশ খানিকটা ব্যর্থ হয়েছে, নতুনদের আহ্বান জানিয়েছে, এমন কিন্তু আলোচনা না, ছিল। ব্যর্থ এই কথা বলেন নাই, আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, সেই কথাটা কিন্তু ওইভাবে তিনি বলেন নাই, কিন্তু এটা মিডিয়াতে পরবর্তীতে বিভিন্নভাবে এসছে এবং সেখানে কোনো মিডিয়াতেও কিন্তু ব্যর্থর কথা আসেনি। বলেছে যে আজকে সময় এসছে যারা আমরা মানে বয়স্ক যারা আছি তাদেরকে নতুনদেরকে জায়গা করে দিতে হবে। এটা তো রাজনৈতিক একটা প্রক্রিয়া, সাংগঠনিক একটা প্রক্রিয়া, নেতৃত্বের বিকাশ তো এভাবেই ঘটবে। যারা মানে অনেক অপেক্ষাকৃত বয়স্ক তাদেরকে একটা সময় তো সরে আসতে হবে, নতুনদের জায়গা দিতে হবে, সেরকম একটা কথাই উনি বলেছেন। ব্যর্থতার কথা কিন্তু এখানে আসে নাই। আজকে দেখেন বিএনপির ব্যর্থতার কথা কিন্তু বলা হচ্ছে সুপরিকল্পিত হবে। এখানে যে আজকে আওয়ামী লীগ যে আপনার দেশটাকে ব্যর্থতার কোন পর্যায়ে নিয়ে গেল, জনগণের অধিকারকে কেড়ে নিয়ে, বা এত বড় একটা ভোট ডাকাতির মাধ্যমে দেশের মানে একটা দেশের ললাটে যে একটা কলঙ্কের তিলক এঁকে দিল, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। কিন্তু এইসব সুপরিকল্পিতভাবে এসব কথা বলে বা বিএনপি সম্পর্কে জনমনে একটা হতাশা সৃষ্টি করার জন্যই এগুলো নিয়ে আসা হচ্ছে। আর আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আজকে এই যে এইসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিএনপি ঐক্যবদ্ধ আছে। আপনি বলেছেন যে আগে বলা হয়েছে ঐক্যফ্রন্টের মাধ্যমে একটা ব্যাপক শোডাউনের মাধ্যমে, হ্যাঁ, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পরে তো সরকারের ভিত নড়ে উঠেছিল। সরকার তো আপনার ভয় পেয়েছিল এবং ভয় পেয়েছিল বলেই সরকার প্রধান থেকে শুরু করে তাদের নেতা, মন্ত্রী, এমপিরা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে, নেতৃত্ব সম্পর্কে যা তা বলেছেন, এটার কোনো হিসাব নাই। এইটা তারা ভয় পেয়েছিলেন বলেই তো বলেছেন, এখনো তারা ভয় পায় এবং ভয় পায় বলেই আজকে এসব গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা। আবারও আসবো আপনার কাছে আমিনুল ইসলাম। আমিন, আপনি বলুন যে দুটি দলের ভিতরেই একটি আমরা লক্ষ্য করেছি যেটা গণমাধ্যমে এসছে, যদি আমাদের মতামত এটি নয়, যে নেতৃত্ব নিয়ে এরকম সংকট আছে। বিশেষ করে জাতীয় পার্টির একটি ড্রামেটিক পরিবর্তন ঘটেছে, যে আপনারা জানেন যে যেটি এরশাদ সাহেব যে জিএম কাদেরকে সরিয়ে দিয়েছেন, পরপর 18 ঘন্টার ব্যবধানে দুটি পদ থেকে তাকে ডিমোশন করেছেন বিভিন্নভাবে, এবং এ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? সেলিম ভাই, যদিও জাতীয় পার্টির যিনি আছেন নেতা, তার কাছে প্রাসঙ্গিক ছিল, আপনি কি মনে করেন সামগ্রিকভাবে রাজনৈতিক প্রেক্ষাপটটিকে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং একই সাথে আমার দুই প্রিয় আলোচক এখানে যারা আছেন এবং আরটিভির দর্শক যারা দেশে এবং প্রবাসী অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। আজকে একটা চমৎকার বিষয় আপনারা সিলেক্ট করেছেন, নেতৃত্বের সংকট। নেতৃত্বটা কত প্রয়োজনীয় জিনিস সেটা কম বেশি আমরা বুঝি। ওই ছোট্ট একটা উদাহরণ দেই। বছর দুয়েক আগে কাতালানে, স্পেনের বার্সেলোনায় কাতালানবাসী স্বাধীনতার দাবিতে আন্দোলন করেছিল, এবং সেখানে কিন্তু স্বাধীনতার দাবিতে সেই আন্দোলনে গণভোট হয়েছিল। গণভোটে মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছিল, কিন্তু ওখানে একজন যথার্থ নেতৃত্ব না থাকার কারণে সেই স্বাধীনতা আন্দোলনের নেতা কার্লোস পুজমন এখন যাবজ্জীবন কারাদণ্ডের খড়গ মাথা নিয়ে জেলখানায় আছেন। মানুষ ভোট দেওয়ার পরও সে স্বাধীনতার দাবিতে প্রাপ্ত গণভোটকে সে মুক্তিযুদ্ধে বা অথবা স্বাধীনতা রূপান্তরিত করতে পারেনি। নেতৃত্ব দেখেন কি মানে প্রয়োজনীয় জিনিস। 70-এ বাংলাদেশের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন কিন্তু স্বাধীনতার দাবিতে ছিল না, সেই নির্বাচন ছিল স্বাধিকারের দাবিতে। স্বাধিকারের দাবিতে প্রাপ্ত গণরায়কে বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষার সাথে ধারণ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা রূপান্তর করেছিলেন। এটা হচ্ছে নেতৃত্বের কোয়ালিটি। অর্থাৎ কাতালানবাসী যদি একজন বঙ্গবন্ধু পেতেন তাহলে তারাও স্বাধীন হতেন, আর বাংলাদেশ যদি একজন বঙ্গবন্ধু না পেত তাহলে আমরাও কাতালানবাসীর মতো হারিয়ে যেতাম। আবার দেখেন, গত 10 বছর যাবৎ, 10 থেকে 15 বছর যাবৎ সারা পৃথিবী কিন্তু একটা অর্থনৈতিক মন্দার মধ্যেই বিরাজমান। ইভেন মধ্যপ্রাচ্যেও কিন্তু, যেটা তেল পেট্রোডলারের সমৃদ্ধ দেশ, সেখানেও কিন্তু অনেক জায়গায় কৃচ্ছ্রতা সাধিত হচ্ছে। এবং এই সময় অনেকে ধারণা করেছিল যে বাংলাদেশে বোধহয় এই মানে বিপর্যয়ের মধ্যে হারিয়ে যাবে, কিন্তু এখানে শেখ হাসিনার মতো একটা নেতৃত্ব আছে বলেই, বাংলাদেশ পেয়েছে বলেই, বাংলাদেশ সেই জায়গায় অর্থনৈতিক মন্দার মধ্যে হারিয়ে না গিয়ে আমরা লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে উপনীত হয়েছি। অতি সম্প্রতি ব্রিটিশ সাপ্তাহিক ম্যাগাজিন দ্য স্পেকটেটর একটি প্রবৃদ্ধির সূচক দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে বাংলাদেশের অবস্থান 3য়। এটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। তা আমাদের সৌভাগ্য যে আমরা সেরকম একটা লিডারশিপের আন্ডারে বাংলাদেশ এখন কাজ করছে, আওয়ামী লীগ এখন কাজ করছে। জাতীয় পার্টির বিষয়ে যেটি বলছেন, কিন্তু রাজনীতিতে গুমট ভাবের কথা অনেকে বলবার চেষ্টা করেছেন, বিশেষ করে উপজেলা নির্বাচনে কিন্তু অংশগ্রহণমূলক না হওয়ার কারণে কিন্তু অনেকে ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে আমি আসছি সেই জায়গায় আসছি।
জাতীয় পার্টির বিষয়টি নিয়ে আপনি যেটা বললেন, আমার মনে হয় সেটা অমর ভাই সবচেয়ে প্রাজ্ঞ ব্যক্তি এখানে বলার জন্য। বাট আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যেটা পর্যবেক্ষণ, যেমন আপনি বলেছেন জাতীয় পার্টিতে ড্রামাটিক পরিবর্তন, আমার মনে হয় এই ড্রামাটিক শব্দটাই জাতীয় পার্টির প্রেসিডেন্টের আপনার 82 সাল থেকে তাকে আমরা যেটা চিনি আজ পর্যন্ত সেটা কিন্তু উনি অক্ষত রেখেছেন এই জায়গাটাই। কারণ আমি GM কাদেরের একটি ব্যক্তিগত মন্তব্য পড়লাম, উনি বলেছেন তার আগের দিনও তার বড় ভাই প্রেসিডেন্ট এরশাদ তার দলের চেয়ারম্যান তাকে বসি প্রশংসা করেছেন এবং বলেছেন ইউ আর ডুইং ভেরি ওয়েল, হ্যাঁ এরকম বলেছেন। তারপরে এটা হয়েছে, এটা কেন হয়েছে ইন্টারনালি জাতীয় পার্টির সাংবিধানিক গণতন্ত্র যেহেতু পুরোপুরি চেয়ারম্যান নির্ভর, সেটা সবচেয়ে ভালো ব্যাখ্যা উনি দিতে পারবেন। বাট আপনি আসছেন স্থানীয় সরকার নির্বাচনে। স্থানীয় সরকার নির্বাচনে আমার কাছে যেটা খুবই ইতিবাচক দিক সেটা হচ্ছে কি, সারা দেশে কিন্তু বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটছে না এবং নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা কোনো কিছু নিয়ে কোনো কথাই উঠছে না। ভোটের পার্সেন্টেজ কম হচ্ছে, এটা কত কম? ভোটের পার্সেন্টেজ কম হওয়ায় মানে মানুষ গণতন্ত্রের বিমুখ, ভোটের পার্সেন্টেজ কম হওয়ায় মানে মানুষ ভোট চায় না, সেটা না। আমি বলি আমেরিকা আমেরিকার 250 বছরের গণতন্ত্রের ইতিহাস। অতি সম্প্রতি সেখানে নিউ ইয়র্কে একটি মেয়রাল নির্বাচন হয়েছে, বাই ইলেকশন, সেখানে মাত্র 12% ব্রডকাস্ট হয়েছে। তাই বলে ওখানের রিপাবলিকান পার্টি অথবা ডেমোক্রেটিক পার্টি অথবা পরাজিত প্রার্থী অথবা কোনো সাংবাদিক অথবা কোনো বুদ্ধিজীবী অথবা কোনো ক্রিটিক কোথাও বলেনি যে এই নির্বাচন অ্যাকসেপ্টেবল না। অংশগ্রহণমূলক হয়নি বর্তমানে বাংলাদেশে। এখন যদি বিএনপি বা অন্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে কি আমাদের সংবিধানে অথবা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় কোথাও কি এরকম লেখা আছে যে সেই নির্বাচনটা অ্যাকসেপ্টেবল হবে না? এটা তো খুবই স্বাভাবিক। যখন ঢাকা স্টেডিয়ামে যখন ফুটবল দেখতে যেতেন, আবাহনী মোহামেডানের ম্যাচ দেখার জন্য যত লোক আসতো, ইস্টার্ন ওয়ারের লোক দেখার জন্য ম্যাচ দেখার জন্য তত লোক আসতো না। এটা তো বাস্তবতা। এখন বিএনপি অবশ্যই বাংলাদেশের বড় রাজনৈতিক দল, ওরা যদি নির্বাচনে না আসে আমরা তো তাদের জোর করে আনতে পারি না। আপনার নিশ্চয় মনে আছে 2014 সালের যে নির্বাচনে বিএনপি আসেনি, সেই নির্বাচনের আগে বিএনপি নেত্রী বেগম যে একটা আলটিমেটাম দিয়েছিলেন শেখ হাসিনাকে, তৎকালীন প্রধানমন্ত্রীকে, যে 24 ঘন্টার মধ্যে আপনি যদি আমাদের সাথে না বসেন তাহলে রোববার সকাল থেকে হরতাল হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু টেলিফোন করে দুইবার টেলিফোন করে তাকে অত্যন্ত বিনয়ের সাথে সাদরে সবাইকে নিয়ে তার বাসায় আমন্ত্রণ জানিয়েছে, তিনি আসেননি। এখন কেউ যদি নির্বাচনে আসতে না চায় তাহলে আপনি বলেন ডেমোক্রেসি অর পলিটিক্যাল সায়েন্সের কোন ধারায় কোন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে সেই নির্বাচনটা করা যাবে না, সেটা অংশগ্রহণমূলক হবে না? কোথাও নাই। 29 মার্চের নির্বাচনের কথা বিএনপি সারা বারবার ভাঙার রেকর্ড বাজিয়ে যাচ্ছে। ক্রেডিবিলিটির যে প্রসঙ্গটা আসে, ক্রেডিবল হচ্ছে বলেই তো 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনকে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে। সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনার সাথে কাজ করতে চাচ্ছে, নাহলে তো কাজই করতো না। এটা তো বাস্তবতা। এখন ওনারা ভাঙা কেসের বাজিয়ে যাচ্ছেন যে প্রতারণার নির্বাচন, হ্যান না তেন না, তাহলে তো মানুষ তাদের পক্ষে গিয়ে দাঁড়াতো। এটা যদি আপনিও সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচন হলো, সেই ডাকসু নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ করেছে, সেখানে তাদের ভিপিজিএসের প্রাপ্ত ভোটটা কী? এটা তো একটা চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পশ অংশটা তো ঢাকা ইউনিভার্সিটি, মেধা মনন সংস্কৃতিতে, তাই না? তো তাদের কাছে তাদের অবস্থানটা কি? সেখানে ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তাদের মধ্যে নেতৃত্বের, আমি যে নেতৃত্বের কোয়ালিটির কথাটা বললাম, নেতাকে হু শোজ দ্য ওয়ে গোজ দ্য ওয়ে লিড দ্য ওয়ে, তো সেরকম না পাওয়ার কারণে তাদের ভিপি পেয়েছে বোধ 200 সামথিং ভোট, জিএস পেয়েছে 145 ভোট। সেখানে কোনো দল না করা, একটা ছাত্রদের সাথে সম্পৃক্ত একটা মুভমেন্টে সম্পৃক্ত হওয়ার কারণে নুরুর মতো ছেলে কোনো দল না করে ভিপি ইলেক্টেড হয়। ধন্যবাদ। আবারও আসবো আমিনুল ইসলাম আপনার কাছে। এরপর যে বলবেন সাবেক এমপি নুরুল ইসলাম ওমর, আপনি বলুন যে জাতীয় পার্টির আপনি যুগ্ম মহাসচিব এবং সবচেয়ে আলোচিত বিষয় আজকে জাতীয় পার্টি, যেহেতু আপনি আগেই শুনেছেন দুজন আলোচকই বলেছেন যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যেখানে এরশাদ সাহেব ভূয়সী প্রশংসা করেছেন তার কনিষ্ঠ ভ্রাতার, এবং তিনি একটি জায়গায় বলেছেন যে তিনি পার্টির দায়িত্ব দিতে চেয়েছিলেন, এমন আশা ছিল কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই যে পরিবর্তনগুলো, দ্রুত পরিবর্তনগুলো ঘটলো, এই কারণটিকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন, মূল্যায়ন করবেন, বিশেষ করে এই মুহূর্তে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আপনি যে বিষয়গুলো জানতে চেয়েছেন আমার কাছ থেকে, আমাদের দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের দলের এই ক্ষমতাগুলো তার কাছে দেওয়া আছে। উনি দল সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমিও জানি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এটা আজকে নতুন নয়। আমাদের 1990-এর পর থেকে তো জাতীয় পার্টির মানে দুর্যোগপূর্ণ একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে রাজনীতি করে আসতে হয়েছে। এর মধ্যে দিয়েও বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের দলের চেয়ারম্যান, এবং এই সিদ্ধান্তগুলো নিয়ে মিডিয়া বলেন বা বিভিন্ন জায়গায় অনেকে বলে থাকেন যে জনাব এরশাদ তার সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, বিভিন্ন সময় সেটাই বলছি আমি। তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু 90-এর পর থেকে আমাদের রাজনৈতিক যে দুর্যোগ ছিল, যে অবস্থা ছিল, এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই আজকে পার্লামেন্টের বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছি। আমরা রাজনৈতিকভাবে খারাপ অবস্থা নেই, ভালো অবস্থাতেই আছি। তো এটাও যে সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন, আমরা মনে করি যে নিশ্চয়ই দলের ভালোর জন্যই উনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওনার ভাই যে দুঃখ করে যে কথাটা বলেছেন, এখন এটা তো তার বিষয়, দুই ভাইয়ের কি আলোচনা হয়েছে জানি না। তবে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এখন জেনাকে উপনেতা বানিয়েছেন, উনিও পরীক্ষিত নেতা। ওনার কিন্তু আমি আরেকটি সংযোজন করতে চাই আপনার সঙ্গে ইসলাম ওমর, সেটি বলেছেন যে এরশাদ সাহেব যে চিঠিটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে জাতীয় পার্টি ঝিমিয়ে পড়েছে, অভ্যন্তরীণ বিরোধের সৃষ্টি হয়েছে এবং তিনি সম্পূর্ণ দল পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাহলে মাত্র কয়েক মাসের ব্যবধানে এটি কি কেন মনে হলো আপনাদের, কেন নেতার মনে হলো কেন এটি? এটা হতে পারে, তার কারণ যে জাতীয় পার্টি তো অনেক বড় একটি রাজনৈতিক দল। এখানে আপনি কি মনে করেন যে ঝিমিয়ে পড়েছে কিংবা বিরোধ সৃষ্টি হয়েছে, অভ্যন্তরীণ বিরোধের সৃষ্টি হয়েছে, এটিকে আপনি মনে করছেন আপনাদের নেতা যেটি মনে করেন? অভ্যন্তরীণ বিরোধ ঠিক নয় আর কি। আমার মনে হয় যে মাননীয় চেয়ারম্যান যেভাবে চেয়েছেন, মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টি সিনিয়র জুনিয়র সবাইকে যেভাবে সমন্বয় করে এই রাজনীতিটা করছেন, সেই জায়গায় হয়তো কিছু ঘাটতি হয়েছে। কিন্তু তিনি বলেছেন, তার একটি পত্রে তিনি বলেছেন, সেটি একটু পড়ে শুনে আপনাকে, কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থা বিবেচনায় আমার সেই ঘোষণা প্রত্যাহার করলাম। জিএম কাদের জাতীয় পার্টি পরিচালনা করতে সময় ব্যর্থ হয়েছেন। বর্তমানে পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং পার্টির মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছে, উনি বলেছেন, এরশাদ সাহেব বলেছেন। হ্যাঁ, আমার মনে হয় যে এরকম উনি উপলব্ধি করেছেন যে যেখানে যেটা বলা যেতে পারে 20 তারিখে ওনার জন্মবার্ষিকী ছিল, সেই অনুষ্ঠানে জাতীয় পার্টির অনেক সিনিয়র নেতাদের উপস্থিতি কম ছিল। এখান থেকেও ওনার একটা চিন্তা ভাবনা আসতে পারে যে এটা তো জাতীয় পার্টির চেয়ারম্যানের জন্মবার্ষিকী, সেখানে আমরা যারাই জাতীয় পার্টি করি আমরা এরশাদ সাহেবের বাহিরে নইতো, আমরা এরশাদ সাহেবকে ভালোবাসি, শ্রদ্ধা করি এবং এই দলটাকে উনি টিকিয়ে রেখেছেন। সেক্ষেত্রে ওনার জন্মবার্ষিকীতে আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মী সিনিয়র জুনিয়র সবার উপস্থিতি হয়তো উনি কামনা করেছিলেন। সেক্ষেত্রে সেই দিনের উপস্থিতিটা সেরকম ছিল না। এখান থেকেও তার একটা চিন্তাভাবনা আসতে পারে। আমার মনে হয় যে অবশ্যই এই একটা চিন্তাভাবনার থেকে উনি করেছেন দলটাকে আরও মানে শক্তিশালী। আপনি কি মনে করেন যে এর ভিতর দিয়ে আরো দল গতিশীল হবে, কিংবা আপনি কি মনে করেন যে কি ধরনের পরিবর্তন আসতে পারে? যে এখানে যে পরিবর্তনটা সৃষ্টি হবে, যেমন এখানে বিক্ষোভ হয়েছে যখন এই ঘোষণাটি আসলো, যখন জিএম কাদেরকে দল থেকে সরিয়ে দেওয়া হলো বা এই ঘোষণা আসলো, তারপরে কিন্তু একটি অংশ বিক্ষোভ করেছে। আমি পেপারে আজকে দেখেছি, সেটা হলো সেক্ষেত্রে আপনি মনে করেন যে দলটি কি একটা জেলায় এই ধরনের একটি আসছে আর কি। কিন্তু এখানে পরিবর্তন হয়ে যিনি আসছেন উনি পরীক্ষিত নেতা, উনি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী। উনি 2014 নির্বাচনের পরে যে পার্লামেন্ট ছিল, সে পার্লামেন্টে উনি বিরোধী দলের নেতা ছিলেন। অতএব আমরা চিন্তিত নই এই কারণেই
এই যে ওনার পরিবর্তে নতুন কোনো নেতৃত্ব আসেনি, ওনার পরিবর্তে যেটা এসছে সেটা পরীক্ষিত। এবং দলের দুর্দিনগুলোতে এরশাদ সাহেব যখন জেলখানায় ছিল সেই মুহূর্তগুলোতেই আমাদের এই বিরোধী দলের নেতা, সাবেক বিরোধী দলের নেতা রওশন এরশাদ, উনি আমাদের দলের হাল ধরেছেন, আমাদের সঙ্গে কাজ করেছেন, দলকে টিকিয়ে রেখেছেন। এই জন্য আমার মনে হয় না যে এই মানে পরিবর্তনে দল আরও ঝিমিয়ে পড়বে। অবশ্যই দল আরো গতিশীল হবে বলে মনে করছি, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আবার আপনার কাছে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনি বলুন যে মুহূর্তে আমরা লক্ষ্য করছি গণমাধ্যমে এসেছে যে আপনাদের নেত্রী যিনি জেলখানায় কারাবন্দী আছেন তার মুক্তির ব্যাপারে আপনারা এখন সবচেয়ে দাবিতে আপনারা জোড়া কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছেন। কি কর্মসূচি দিতে যাচ্ছেন বা সাম্প্রতিক অবস্থা নিয়ে আপনাদের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আছে সেক্ষেত্রে আপনারা এইগুলোকে আপনারা কীভাবে ক্যাশ করবেন, অর্থাৎ আন্দোলন কীভাবে করবেন বা কী আপনাদের পরিকল্পনাগুলো? ধন্যবাদ। অবশ্যই আমাদের প্রধান দাবি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, যাকে একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে প্রায় 1 বছরের অধিক এই সরকার জোরপূর্বক অন্যায়ভাবে জেলখানায় আটক রেখেছে এবং তার জামিন বন্ধ করে দিয়ে, জামিন আটকে দিয়ে তাকে জেলখানায় মানে কষ্ট দেওয়া হচ্ছে, তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তার মুক্তি অবশ্যই আমাদের প্রধান দাবি। আমরা আইনগতভাবে লড়াই করছি এবং একই সাথে রাজপথেও আমরা আন্দোলন গড়ে তুলছি এবং এটা এখন সবাই বলছে যে আইনগতভাবে আসলে বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা এখন মানে কামনা না করাই উচিত, কারণ এই আইনগতভাবেই কিন্তু বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হচ্ছে, তার জামিন ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় জামিন পেলে আবার নতুন মামলায় জামিন দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে কয়েকদিন আগেও আপনার বলা হচ্ছিল যে 14 গ্রামের একটি মামলায় দীর্ঘদিন জামিন হচ্ছিল না, কিন্তু সেই মামলায় জামিন হলো। জামিন হওয়ার পরে সব মামলায় তাহলে বেগম খালেদা জিয়া জামিনে থাকলো, কিন্তু তার মুক্তি হয়নি। তার 2 দিন পরে দেখলাম আরও 2টি মামলায়, নতুন মামলায় বেগম খালেদা জিয়ার নামে আপনার শো অ্যারেস্ট দেখিয়ে তার মানে মুক্তি আটকিয়ে দেওয়া হলো। তো এই কারণে আমরা বলছি যে এই বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আমরা আন্দোলন গড়ে তুলছি এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন কর্মসূচি আপনারা দেখেছেন। আমরা মানববন্ধন করেছি, আমরা বিক্ষোভ মিছিল করছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে তার মুক্তির দাবি করে আমরা বক্তব্য রাখছি। ইনশাল্লাহ আমরা দলের মধ্যেও আলাপ আলোচনা চলছে, কিছুদিনের মধ্যেই আমাদের জোরালো কর্মসূচি এবং ধারাবাহিক কর্মসূচি ঘোষণা হবে, সেটা আমি বলতে পারি। কিন্তু আমির খসরু মাহমুদ বলেছেন যে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বলে কেউ আসবে না, তাহলে বিষয়টা কি অনিশ্চিত? না, অনিশ্চিত না। উনি যেটা বলতে চেয়েছেন সেটা পথ হারাইয়াছে কিনা আপনি কি মনে করেন? যে পথ হারাইয়াছে কিনা? না, কোনোভাবেই পথ হারায়নি। এই আন্দোলন কোনোভাবেই পথ হারায়নি, বরঞ্চ এই আন্দোলন সঠিক পথে আছে এবং এই আন্দোলনকে আমরা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই কারণেই উনি বলেছেন যে বলে কয়ে আসবে না, তারিখ দিয়ে আসবে না, এই আন্দোলনটা কখন জোরালোভাবে আপনার হবে। একটা সারা দেশে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাই বিস্ফোরণমুখ অবস্থায় রয়েছে, যে কোনো সময় এটা বিস্ফোরণ ঘটতে পারে। এইটাই তিনি উল্লেখ করেছেন এবং আমি মনে করি সেটাই যথার্থ। আপনারা কি করেছেন খালেদা জিয়ার মুক্তির জন্য? আপনারা কি করেছেন? আপনারা মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি ছাড়া আপনারা কি জনগণের ভিতরে তেমন কোনো সারা সৃষ্টি করতে পেরেছেন? যারা পর্যবেক্ষকরা বলছেন যেখানেই গেছি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে আমরা রাজপথে মানববন্ধন করেছি, অনশন করেছি, অবস্থান ধর্মঘট করেছি, আমরা বিভিন্ন জায়গায় জনসভা করেছি। সেই সব জনসভায় সরকারের বাধা ছিল, সরকার লোকজন আসতে দেয়নি। তারপর সেখানে আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে এবং সেই সব সমাবেশে জনগণের সেই স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে প্রমাণিত হয়েছে জনগণ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। আপনাকে আমি বলবো, সেলিম ওমরাও খান, আপনি একজন বিদগ্ধ সাংবাদিক এবং উপস্থাপক, আপনি যে কোনো জায়গায় গিয়ে বেগম খালেদা জিয়ার ব্যাপারে মানুষের সাথে কথা বলেন, দেখবেন মানুষ বলবে যে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। আজকে শুধু আমরা না, আপনি জানেন কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি মানবাধিকার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টেও বলা হয়েছে বেগম খালেদা জিয়াকে এই নির্বাচন থেকে দূরে রাখার জন্য রাজনৈতিক কারণে তাকে আটকে রাখা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার যে মামলার রায় দেওয়া হয়েছে সেই রায়ে আপনার সেরকম কোনো ভিত্তি ছিল না, যে সেরকম সরকারের কাছে কোনো এভিডেন্স ছিল না যে তাকে আপনার আটকে রাখা যায় বা তাকে সেই আপনার রায় দেওয়া যায়, তাকে আপনার জেলখানায় আটকে রাখা যায়, এরকম কোনো ভিত্তি ছিল না। কিন্তু সরকার সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে এই নির্বাচন থেকে এবং রাজনীতি থেকে বেগম খালেদা জিয়াকে দূরে রাখার জন্য এই মামলা এবং রায় দিয়েছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার মানবাধিকারের রিপোর্ট প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। সেই রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয় যে এই সরকার সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে।
আর আপনি যেটা বলছিলেন আরেকটি বিষয় যে জাতীয় পার্টির বিষয়টা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি আপনি সেই সময় আসলে সময়টা ছিল না, এই জন্য বলতে পারিনি। আসলে জাতীয় পার্টির যে ঘটনাগুলো ঘটছে সেটা অনেকেই বলছেন এটা সরকারের ইচ্ছায় ঘটছে, এবং আজকে দু একটা নিউজ গণমাধ্যমে এসছে, শোনা যায় যে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এবং জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ে কোনো বৈঠকের পরেই নাকি এই সিদ্ধান্ত বদলে যায়। এবং আসলে এরশাদ সাহেবের তো যেটা আমিন ভাই বলেছেন, যে আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা যখন এই 82 পরে সামরিক শাসনের সময় যখন এর বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখন একটি কথা প্রচলিত ছিল, কারণ তখন এরশাদ সাহেব ছিলেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর CMLA। তখন আমরা কটাক্ষ করে বলতাম যে এরশাদ সাহেব হচ্ছেন ওই রকম ব্যক্তি যে ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। তো উনি কখন কি বলেন, কখন কি করেন, এটা কিন্তু বলা যায় না। অনেকে বলেন এটাই নাকি এরশাদ সাহেবের সৌন্দর্য। তো যাই হোক, এই কথা আমি বলতে চাই না। তো আজকে বিভিন্ন গণমাধ্যমে আমি একটু আগে দেখছিলাম যে এটা সরকারের ইচ্ছাই নাকি এই প্রতিফলন ঘটেছে। আসলে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ জাতীয় পার্টির হাতে আছে, এটা কিন্তু এখন বলা যাবে না। জাতীয় পার্টির নিয়ন্ত্রণও এখন এই কর্তৃত্ববাদী সরকারের হাতে চলে গেছে বলেই অনেকে মনে করে। ধন্যবাদ। আমিনুল ইসলাম, আপনি কি মনে করেন যেটি প্রিন্স বলবার চেষ্টা করলেন যে এটি সরকারের ইচ্ছায় ঘটেছে এবং তিনি অনেকে বলেছেন আমার কথা হচ্ছে কি বলছেন যদি 18 ঘন্টা আগেও কিছুক্ষণ আপনি বলেছেন যে কিছুক্ষণ আগেও কিন্তু এর সাথে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ এই পরিবর্তনটা এর সঙ্গে কি জাতীয় পার্টির নিয়ন্ত্রণও যদি সরকারের হাতে থাকে, বিএনপির নিয়ন্ত্রণও যদি সরকারের হাতে থাকে, তাহলে বিএনপির নেতা জাতীয় পার্টির নেতারা কী করতেছে? বিএনপির নিয়ন্ত্রণে সরকারের হাতে আছে, এটা আপনি পত্রিকার পাতায় খুললে দেখবেন বিএনপির নেতারা কেউ কাউকে বিশ্বাস করছেন না, প্রত্যেকে মনে করছেন এই বোধহয় সরকার হলো, এই বোধহয় সরকার হলো। তাহলে একটা দল কত ভঙ্গুর পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এখন এটা আমার মনে হয় প্রিন্স ভাইয়ের এই কথার মধ্যে একেবারে স্পষ্ট হয়ে যায়। আপনি যদি বিএনপি নেতাদের ধারাবাহিকভাবে কয়েকটা দিনের পত্রিকা এদের মন্তব্যগুলো পর্যবেক্ষণ করবেন, ইন্টারনাল খবরগুলো দেখবেন যে বিএনপিতে কেউ কাউকে বিশ্বাস করছেন না। যেমন আমি এখানে খসরু ভাইকে একটা ধন্যবাদ দিতে চাই, উনি একটা ভালো কথা বলেছেন যে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনটা বলে হয়ে আসবে, এটা ভালো কথা উনি বলেছেন। কারণ এর আগে ঈদের পর আন্দোলন, কোরবানের পর আন্দোলন, পূজার পর আন্দোলন, শীতের পর আন্দোলন, বর্ষার পর আন্দোলন বলতে বলতে ওরাও খেয়ে হারিয়ে ফেলেছিল, মানুষও কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এই জায়গায় উনি ভালো কথা বলছেন, বলে হয়ে আসবে না, আসতেও পারে নাও আসতে পারে, হইতে পারে নাও হইতে পারে। কিন্তু উনি একটা মিসইন্টারপ্রেট করলেন এটার উপরে। না না, আমি জানি না, আমি বলছি কি আমারটা যে ইউনিভার্সাল ট্রুথ সেটা বলছি না, মানে এদিক দিয়ে ভালোই বলছে উনি, যে এটা ভালো বলছে। কারণ আপনারা তো এর আগে গত 10 বছরে আন্দোলনকে তো আপনারা নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। এখন শুনেন, আপনারা গত 10 বছরে যদি কর্মসূচিতে বাধা দিয়েছেন, অ্যাটাক করেছেন, নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছেন, জেল দিয়েছেন, জুলুম করেছেন, এমন কোন জিনিস বাদ নাই যে আপনি আন্দোলনকে দমন করার জন্য এমন কোনো কাজ করেন নাই। আপনি বলার সময় কিন্তু আমি কোনো কথা বলি না। হ্যাঁ বলেন। গত 10 বছরে যদি আপনি বিএনপি জামাতের বিএনপি রাজনীতিটা দেখেন, আপনি দেখবেন এখানে প্রতি একটা সেমিস্টারে হয় না, সেমিস্টারে বলেছে এরপর আর নাই, এরপর আর নাই, আমাদের তীব্র আন্দোলন হবে, শেখ হাসিনার পতন হবে, আওয়ামী লীগের পতন হবে। তো এই জায়গায় তো আমির হোসেন সাহেব ভালো কথাই বলেছেন, বলে হয়ে আসবেন, অর্থাৎ এটা আসতে পারে নাও আসতে, এটা অবশ্যই এটা ভালো জিনিস। আর উনি যেটা বলেছেন যে আমরা বিএনপি নেতাকে রাজনীতি শূন্য করার জন্য আমরা খালেদা জিয়ার প্রতি খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছি। আমি প্রিন্স ভাইয়ের কাছ থেকে জানতে চাই, 2008 সালের নির্বাচনের আগে কি বেগম জিয়া জেলখানা ছিলেন? তাকে কি আওয়ামী লীগ সরকার অ্যারেস্ট করেছিল? অবশ্যই করেনি, বরঞ্চ তখন খালেদা জিয়ার আগেই ওয়ান-11 সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল। হ্যাঁ, কিন্তু সেই নির্বাচনে আমরা খালেদা জিয়াকে রাজপথে রেখে আওয়ামী লীগ 200 মহাজোট 262 আসনে জয়লাভ করেছিল, বিএনপি মাত্র 29টা সিট পেয়েছিল। তাহলে এরপর আমাদের কি দরকার পড়ছে রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় গিয়ে বিএনপি খালেদা জিয়ার জেলে ঢোকাবো? এখন বিষয়টা হচ্ছে কি, একটি রাষ্ট্র আমাকে টাকা দিয়েছে একটা ফাউন্ডেশন গঠন করার জন্য বা একটা এতিমখানা করার জন্য, কাজটাকে এতিমখানা করা, সেই কাজটা আমি এতিমখানাটা করি নাই, না করে আমি টাকাটা বসিয়ে রেখেছি, বরং আমি সেই এতিমখানার ঠিকানা দিয়েছি আমার বাড়ি। 28 বছরে সেটা হয়নি। তারপরে যখন বলা হলো তখন বলে যে না, টাকা আমি সরাইনি, টাকাটা ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জায়গায় FDR হয়েছে, সেগুলো সব প্রমাণিত সত্য। এখন সরকার প্রধানের কাছ থেকে যদি এরকম অসততা পাওয়া যায়, এরপরে যদি মামলা হয়, এটাকে যদি আপনি বলেন যে রাজনীতি প্রতিহিংসা পরায়ণ মামলা, তাহলে তো কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে কোনো মামলাই করা যাবে না, তাহলে তো সব কিছু পার হয়ে যাবে রাজনীতির নামে। আমার মনে হয় এই মানসিকতার কারণেই বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি, আমাদের অনেক মানুষ কিন্তু অপছন্দ করে। মানুষ মনে করে বোধহয় এটাই রাজনীতি, কিন্তু আসলে তো সেটা রাজনীতি না। রাজনৈতিক নেতাদেরকে সবার আগে, যেহেতু নেতাকে সবার আগে প্রমাণ করতে হবে যে আমি এই জায়গায় ক্রিস্টাল ক্লিয়ার,
আপনি দেখেন বিল ক্লিনটন, সে তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে একটা সম্পর্কের কারণে তাকে সমগ্র জাতির কাছে, তার পরিবারের কাছে আনকন্ডিশনালি ক্ষমা চাইতে হয়েছে। অথচ আমেরিকান জনগণের কাছে কিন্তু একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্কটা কিন্তু তো বড় বিষয় না, বাট আমেরিকান জনগণ মনে করেছে অ্যাজ ইউ আর আওয়ার লিডার, তুমি এই ব্লাব দিতে পারো না একজনকে, তুমি এটা করতে পারো না। অর্থাৎ মানুষ নেতাদেরকে সেই জায়গায় দেখতে চায়। তাহলে এখানে আপনি প্রধানমন্ত্রীর জায়গা হোক, রাষ্ট্রপতি হোক, সেটা খালেদা জিয়া হোক বা যে হোক XYZ, আমি মনে করি আমি যদি সৎ হই আমি কখনো এই কাজটা করতে পারি না। ওয়ানের সময় আমরা দেখেছি বেগম জিয়া জরিমানা দিয়ে টাকা সাদা করেছেন, তার মানে কি আমি কোথায়? তাহলে এরপরে যদি বলেন এগুলি রাজনৈতিক প্রতিহিংসা করেন, আমার মনে হয় এই কথাটা মানুষ বিশ্বাস করবে না। আমি আসবো আপনার কাছে নুরুল ইসলাম, আপনার কাছে আমি আসবো একটি বিরতির পরে, আবারও আসবো আপনার কাছে। দর্শক, সময় হলে বিরতির, আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে RTVর সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নেতৃত্বের সংকট ও স্থানীয় সরকার নির্বাচন। আলোচনায় আছেন আমিনুল ইসলাম আমিন, নুরুল ইসলাম ওমর এবং সৈয়দ ইমরান সালে প্রিন্স। নুরুল ইসলাম ওমর, আপনার কাছে যে প্রশ্ন করি একটি, সেটি হচ্ছে যে ঘটনাটি আপনাদের দলে ঘটছে, অর্থাৎ যেটি জিএম কাদেরকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু কয়েক ঘন্টা আগেও কিন্তু এরশাদ সাহেব তার ভূয়সী প্রশংসা করেছেন, তার নেতৃত্বের প্রশংসা করেছেন, কিন্তু এই কয়েক ঘন্টার ব্যবধানে এটি হওয়ার কারণটা কি মনে করেন আপনি? যেটি ইমরান সালে প্রিন্স বলবার চেষ্টা করেছেন, অর্থাৎ তাদের অভিযোগ যেটি সরকার করিয়েছে, কি কারণে? হ্যাঁ, এইটা হলো, এই বিষয়টা নিয়ে কথা বলা যায়। তার ইমরান সালে প্রিন্স ভাই এটা তো কথা বলার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমাকে। সেটা হলো যে উনি বলার চেষ্টা করেছেন যে এই জাতীয় পার্টিটাও আওয়ামী লীগ চালায় এবং আওয়ামী লীগের সঙ্গে সিদ্ধান্ত নিয়েই এটা হয়েছে। এইটা আমার মনে হয় যে এটা সঠিক নয়। তার কারণ ওনারা অনেক কষ্টে আছে, এই কষ্টের মধ্যে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা তারা বলছে। আমি যদি বলি, ওনারা তো এটার অ্যান্সার কি দিবেন আমি জানি না। ওনারা একটা বিরোধী দল, ওনারা প্রথমে এই নির্বাচন থেকে শুরু করে, আগে আর গেলাম না, বললেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি এটা আন্দোলনের অংশ হিসেবে, এক নম্বর। তারপরেই ওনারা নির্বাচন শেষ করার পরে এসে ঘোষণা দিলেন যে আমরা এই সরকারের বিরুদ্ধে আর কোনো আন্দোলন করব না। কখনো বলা হয়নি, আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, এটা কখনোই বলা হয়নি। এটা আপনাকে স্বীকার করতে হবে। আমি স্বীকার করব না, চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি চ্যালেঞ্জ করেন। এই টেবিলে কথা আমরা বলি নাই, এই টেবিলে পত্রিকা নিয়ে এসে আপনাকে দেখাবো। আমরা বলি পত্রিকায় অনেক কথা বলতে পারে, আমরা আমাদের বক্তব্য তা আমরা পত্রিকাকে চ্যালেঞ্জ কেন করলেন না? আমি তো আগেই বলেছি পত্রিকা যেটা আসছে না, সব আপনি চ্যালেঞ্জ করেন, নিয়ম আছে তো, আইন আছে তো। পত্রিকা আপনারা বলেন যে এটা ভুল নিউজ আসছে। তো যাই হোক, তো আমার জীবনে আমি শুনি নাই, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি সালে ভাই, বুঝছেন তো, স্বাধীনতা যুদ্ধ করেছি, কিন্তু আমি কোনোদিনই এরকম কথা কোনো বিরোধী দলের কাছে শুনি নাই। তো আমার কাছে মনে হয় যে বিএনপিটা এখন সরকারের নিয়ন্ত্রণে। তার কারণ যে দেখেন ওনাদের দলের চেয়ারম্যান, না আমরা নিয়ন্ত্রণে নই, আমরা নিয়ন্ত্রণে নই। এই শোনেন, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলই এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। তারা এখন জোটের রাজনীতি স্টাবলিশ করেছে। তো এখন জোটের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির পরেই কিন্তু জাতীয় পার্টি একটি শক্তিশালী দল। জাতীয় পার্টির যে ভোট আছে, এই ভোট আপনার অন্য ছোট দলগুলো যারা আছে এত ভোট নাই তাদের, যার কারণে হলো ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিও আমাদের সঙ্গে জোট করার জন্য চিন্তা করে, আওয়ামী লীগও জোট করার জন্য চিন্তা করে। কিন্তু আমরা যেহেতু স্বাধীনতার পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধ করেছি, আমরা এই যে এই দুইবার থেকে শুরু করে সবসময় আমরা চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে জোট করে এই নির্বাচন করার। আমাদেরকে আওয়ামী লীগ চালায় এটা সত্য নয়, কখনোই সত্য নয়। মাঠ পর্যায়ে গেলে আপনি বুঝতে পারবেন। তবে আমার মনে হয় যে বিএনপির যে একটা স্পিরিট ছিল, মানে আমরা শুনতাম যে আপোষহীন নেতৃত্ব আছে বিএনপিতে, কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান, উনি জেলখানায় চলে যাওয়ার পরে
বিএনপির যে অবস্থান আমরা দেখলাম, যে রাজনীতি দেখলাম, সেই রাজনীতি থেকে আমাদের কাছে মনে হয়েছে, তারপর থেকে দেখেন গভর্নমেন্ট বলেছে যে আপনাদের পার্টি অফিসে মিটিং করতে হবে, ওনারা তাই করেছে। গভর্নমেন্ট বলেছে যে আপনাদের এই রাস্তার, এই পল্টনের রাস্তায় মিটিং করতে হবে, ওই সরোয়ার্দিতে সুযোগ পাবেন না, ওনারা ওখানেই করেছে। এগুলো নিয়ে কোনো কথা বলেনি। মানে একটা অবিডিয়েন্ট পার্টির মতো কিন্তু তারা তাদের নেতৃত্ব, তাদের দলের চেয়ারম্যান জেলখানায় যাওয়ার পরে এই রাজনীতিগুলো ওনারা করে এসছেন। তারপরে আবার নির্বাচনে ওনারা গেলেন। নির্বাচনে যাওয়ার পরে ওনারা যে বলছেন যে ওনাদের ক্যান্ডিডেটদেরকে তাদের এলাকায় যেতে দেওয়া হয়নি, তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি, কাজ করার সুযোগ দেওয়া হয়নি। এবং আমরা দেখেছি পেপার পত্রিকায় যে নির্বাচনের আগে বিএনপির অনেক ক্যান্ডিডেটরা তারা নির্বাচন বর্জনও করেছে। কিন্তু ওনার মহাসচিব নির্বাচনের দিনে 12টার সময় বললেন যে নির্বাচন খুব সুন্দর হচ্ছে। তা আমরা কি বুঝবো যে নির্বাচন করেছিলেন মনে হয়? আমি নির্বাচন করেছি মির্জা ফখরুল সাহেব সঙ্গে আমার কন্টেস্ট হয়েছে, আমার সিটে উনি নির্বাচন করেছে। অতএব এই খবরগুলো তো আমার ভালো জানা আছে। তো উনি বললেন ওনার দলে সবাই বলতেছে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, আমাদের উপর নির্যাতন অত্যাচার হচ্ছে, কিন্তু উনি বলছেন যে নির্বাচন সুন্দর নির্বাচন হচ্ছে। আবার সন্ধ্যার পরে ওনারা এসে এটাকে প্রত্যাখ্যান করলেন, নির্বাচন প্রত্যাখ্যান করলেন। তারপরে এসে বললেন যে আমরা দল গুছাবো, এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে আমরা যাব না। আবার দেখেন যে ওনারা যে কয়জন নির্বাচিত হয়েছেন, ওনারা বলছে আমরা শপথ নিব না, এটা মৌখিক, কিন্তু ওনারা কিন্তু রিটার্ন দিচ্ছেন না। রিটার্ন দিলে তো ওনার ভালো, উনি আবার উপনির্বাচনে এইটা আপনি দেখেন কেন? তাহলে আপনি শপথ নেন না কেন? আপনি আজকে শপথ নেন, তাহলে নির্বাচনে যেতে পারবো না। উনি দোদুল্যমানতার মধ্যে থাকে না, তাই না? কিন্তু আমরা মনে করি, শোনেন, আমরা মনে করি যে এটা একটা আপনাদের রাজনৈতিক খেলা। আপনারা কোনো বার্গেনিং পয়েন্টে আছেন, আপনাদের কিছু সুযোগ সুবিধার জন্য আছেন, যে আপনারা যখনই লিখিতভাবে দিবেন যে আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি, আমরা শপথ গ্রহণ করব না, তাহলে আপনাদের কোনো সুযোগ থাকবে না শপথ নেওয়ার। যেহেতু 90 দিন সময় আছে, এই 90 দিনের মধ্যে আপনাদের এখনও সুযোগ হয়ে গেছে শপথ নেওয়ার। হয়তো কোনো বিষয়ে আপনারা বার্গেনিং করছেন যে আমাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দাও, তাহলে আমরা নির্বাচনে যেতে পারি। তো সে কারণে হলো যে দেখেন, আপনি আমাদেরকে বলছেন যে আওয়ামী লীগ যে কারণে, যে হিসাবে, যে যুক্তিতে আপনি বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে, মানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চালাচ্ছে, আমি ওই ধরনের যুক্তি দেওয়ারই চেষ্টা করেছি আপনাদেরকে, যে আমরাও এইরকমই বলতে পারি যে আপনাদের কার্যকলাপ, চলাফেরা, রাজনীতির অবস্থান থেকে এটাও বলা যায় যে আপনি আওয়ামী লীগ আপনাদের নেতৃত্ব দিচ্ছে। অতএব হলো যে যেটা সঠিক জিনিস, যেটা অ্যাকচুয়ালি রাজনীতি, আপনি বিরোধী দল হিসেবে আপনি যেটা করছেন, আমরা জাতীয় পার্টি হিসেবে 90-এর পর থেকে তো কম অত্যাচার করেন নাই প্রিন্স ভাই জাতীয় পার্টির প্রতি। আজকে বলেন যে আপনারা নির্যাতিত, আপনারা 6 বছর জেলখানায় রেখেছেন আমাদের দলের চেয়ারম্যানকে, নির্বাচিত হয়েছে 5টা সিটে, আপনারা শপথ দিতে দেননি, পার্লামেন্টে যেতে দেননি, আপনারা গণতন্ত্রের কথা বলেন। এগুলো বাংলাদেশের মানুষ তো জানে। আজকে আমাদের দলের চেয়ারম্যান যে সিদ্ধান্তই নিক না কেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা ফ্যাক্টর, বাংলাদেশের রাজনীতিতে হোসেন মোহাম্মদ ফ্যাক্টর, আমরা ভালো অবস্থানে আছি, আমরা পার্লামেন্টের বিরোধী দলের ভূমিকা পালন করছি। অতএব আমরা মনে করি না যে আমাদের দলের চেয়ারম্যান খারাপ সিদ্ধান্ত কখনো নেয়, আপনাদের কাছে পছন্দ না হতে পারে, তা না হলে। ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, নুরুল ইসলাম আপনার কাছে আমি আবার আসবো। সৈয়দ ইমরান স্যারের প্লিজ, আপনার অনেক কথা জমে আছে, আপনি বললেন, মানে ওমর ভাই তো অনেক কথা বললেন রাগের চোটে আর কি। রাগটা কেন, যে উনি বগুড়া সদর আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, ওনার আশা ছিল সরকার অন্যান্য জায়গার মতোই আওয়ামী লীগ তাকে পাশ করিয়ে নিয়ে আসবে। তো যাই হোক, সেখানে তো আর সেই আশা পূরণ হয় নাই, হয়তো এই কারণেই হয়তো করেছেন। শুনেন, উনি বলছেন যে ওনাদের নেতা এরশাদ সাহেবকে বিএনপি 6 বছর জেল খাটিয়েছে এইসব। আপনারা জানেন যে
এরশাদ সাহেব একটা স্বৈরাচারী একনায়কতন্ত্র কায়েম করেছিল এবং একটা স্বৈরাচারী এরশাদ নামেই পরিচিত ছিল। যখন ওই 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটে তখন কিন্তু গুলশানের একটি বাড়িতে তাকে আপনার গৃহবন্দী করে রাখা হয়েছিল, সেই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সে গৃহবন্দী করে রেখেছিল। যখন 91 সালে নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলো, আপনার নিশ্চয়ই স্মরণ আছে ওমর ভাই, সেলিম ভাই, যে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা আপনার সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন এরশাদ স্বৈরাচারকে এখনও কেন জেলখানায় নেওয়া হচ্ছে না। এটা নিশ্চয়ই আপনার স্মরণ আছে এবং সেটা সংসদের প্রসিডিংস ঘাটলেই সেই সত্যতা বের হবে। এবং সেখানে তৎকালীন বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়েই কিন্তু এরশাদ স্বৈরাচারী এরশাদকে তৎকালীন সময় জেলখানায় নেওয়া হয়েছিল এবং সেই জেলখানায় শুধু তৎকালীন এরশাদকে জেলখানায় নেওয়ার ব্যাপারে জাতীয় একটা ঐক্যমত তৈরি হয়েছিল সংসদের ভিতরে এবং সেই কারণে এরশাদ সাহেবকে তখন জেলখানায় থাকতে হয়েছিল। আর উনি বলছেন যে আওয়ামী লীগ নাকি বিএনপির নেতৃত্বকে কন্ট্রোল করছে, এটা একটা হাস্যকর কথা, পাগলেও হাসবে এই কথা শুনে। আসলে আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণে নিয়েছে, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু জাতীয় পার্টিকে যে আওয়ামী লীগ নিয়ন্ত্রণে নিয়েছে এটা আজকে দিবালোকের মতো স্পষ্ট, সবাই জানে। আমি ওই প্রশ্নে গেলাম না। হ্যাঁ, বিএনপির রাজনীতিকে, শুধু বিএনপির রাজনীতি না, টোটাল রাজনীতিকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। সেটা আমাদের কথা নয়। যা আওয়ামী লীগের 14 দলের যে শরিক দল, সেই শরিক দলের একজন নেতা রাশেদ খান মেনন কয়েকদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎকার দিয়ে বলেছেন ওনার কোনো বাক স্বাধীনতা নাই, ওনার রাজনীতি করার স্বাধীনতা নাই, সংগঠন করার স্বাধীনতা নাই। এটা আমার কথা নয়, এটা হচ্ছে রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সে 14 দলের শরিক দলের নেতার ওনার বক্তব্য। হাসানুল্লাহ গিনু সাহেবও প্রায় একই কথা বলেছেন। 14 দলের আরেক শরিক দল বাংলাদেশ জাসদ, তারা নির্বাচনের পরে 2 দিন সভা করে তারা বলেছেন যে এই 30শে ডিসেম্বর হচ্ছে নির্বাচন, যে প্রহসনের নির্বাচন, আগের রাতে সেই ভোট কেটে সেখানে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট কেটে আপনার তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সেটা আমাদের বক্তব্য নয়। আর জাতীয় পার্টি যে আপনার গিভ অ্যান্ড টেকের মাধ্যমে রাজনীতি করে, এটা ওনাদের নেতা এরশাদ সাহেব কিছুদিন আগে একটি গল্পের ছলে এটা উনি বলে দিয়েছেন। এটা আমার নতুন করে আর বলার কিছুই নাই। আর এই যে আপনার বলছেন যে এই মুহূর্তে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা অবশ্যই আন্দোলনে আছি। আমাদের দাবি হচ্ছে, উনি বলেছেন আমরা লিখিতভাবে দেই নাই, আমরা নির্বাচনের 3-4 দিন পরে লিখিতভাবে নির্বাচন কমিশনে গিয়ে আমরা দিয়ে এসছি যে এই নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে না, এই নির্বাচন প্রত্যাখ্যান করছি, নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি, নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের আমরা দাবি জানিয়েছি। সেই দাবি থেকে আমরা এখনো পিছু হটি নেই, এই দাবিতে আমরা এখনো অটল আছি। আর এই আমাদের আমিন ভাই কিছুক্ষণ আগে বলে গেলেন যে আপনাকে প্রান্তে চলে আসে, শেষ করতে আমাকে বলছি, আমিন ভাই বলছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতনের আমরা যে দাবি করছি সেটা অনেক আগেই ঘটতো। হ্যাঁ, এইটা তো আমরা অবশ্যই বলছি, আমরা আওয়ামী লীগের সরকারের অপসারণ চাই, কারণ তারা এই বাংলাদেশে গত 10 বছরে গুম, হত্যা, সন্ত্রাস এবং একই সাথে তাদের ভ্রান্ত নীতি, তাদের স্বৈরাচারী নীতির মাধ্যমে দুঃশাসন, দুর্নীতি যে জন্ম দিয়েছে, সেখানে বাংলাদেশ অচল হয়ে গেছে, বাংলাদেশ অনিরাপদ হয়ে গেছে। আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করছি। আমাদের দাবি অবশ্যই অটুট আছে। আজকে যদি আমাদের আন্দোলনকে বাধা না দেওয়া হতো, নিয়ন্ত্রণ না করা হতো, যদি আপনার আমাদের আন্দোলনকে আপনার ফ্যাসিবাদী কায়দায় আপনার নিয়ন্ত্রণ করার চেষ্টা না করা হতো, অনেক আগেই আওয়ামী লীগের অপসারণ হতো, অনেক আগেই আপনার বাংলাদেশের গণতান্ত্রিক শাসন। আপনি বলুন। আমি প্লিজ বেশ শেষ কথা দিয়ে শুরু করি যে শেখ হাসিনার দেশটাকে শেষ করে দিয়েছে। অতি সম্প্রতি আপনি দেখেছেন সারা বিশ্ব থেকে একটা সুখী মানুষের দেশের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স যেটাকে বলা হয়, সেখানেও কিন্তু বাংলাদেশ উপমহাদেশের পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা সবার উপর আছে। এখন এরপরে শুধু জোর করে বলে যাচ্ছে বাংলাদেশ অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে অধপতিত হচ্ছে, কারণ অধপতিত হচ্ছে বলে বাংলাদেশকে এখন সারা পৃথিবী সমীহ করছে, অধপতিত হচ্ছে বলে বাংলাদেশে এখন 21,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, অধপতিত হচ্ছে বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন 74% মানুষ শিক্ষিত, এখানে দারিদ্র্যের হার কমছে, সেটা প্রতিদিন কমে আসছে, শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর হার কমে আসছে এবং সারা পৃথিবী বাংলাদেশকে সেলুট করছে। এটা তো তাদের ভালো লাগার কথা না। আজকে বিশ্বব্যাংক থেকে বলা হয়েছে আগামী এই অর্থ বছরে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি 8 পয়েন্ট ছাড়িয়ে যাবে।
এখন এগুলো কোনোটাই তাদের দৃষ্টিতে পড়ে না, এগুলি কারণ ওনারা ফুলিয়ে এই বাংলাদেশ ফাঁপিয়ে ওরা চায় না। বিদেশিদের কাছে দেয় আর এগুলি বিএনপির প্রচার করে। প্রয়াত অর্থমন্ত্রী, যিনি সারা জীবন বিএনপির অর্থমন্ত্রী ছিলেন, সাইফুর রহমান বিএনপির ক্ষমতা থাকাকালীন সময় একটি কথা বলেছিলেন, বাংলাদেশের মতো গরিব দেশের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত না, তাহলে ভিক্ষা পাওয়া যায় না, সাহায্য পাওয়া যায় না। যাদের এই মানসিকতা, তাদের কাছে অবশ্যই বাংলাদেশ কাঙ্ক্ষিত নয়। আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বলেই পাকিস্তানের বুদ্ধিজীবীরা টক শোতে বলে, যখন ইমরান খান বলে যে আমি 5 বছরে পাকিস্তানকে সুইজারল্যান্ড বানাবো, তখন তারা আর্তনাদ করে বলে যে ইমরান খান, खुदा की वास्ते हम स्विट्जरलैंड नहीं, 5 बरस में नहीं 10 बरस में तुम हमको বাংলাদেশ বানা দো। এটা ওরা আত্মনাদ করে বলে, হ্যাঁ ওরা আত্মনাদ করে বলে, অ্যাপিল করে বলে। এখন কিন্তু এটা আমি জানি না কেন ইমরান সালেহ প্রিন্স ভাইদের পছন্দ না। আশা করি এই বাস্তবতাগুলো আমরা উপলব্ধি করব, উপলব্ধি করে সাদাকে সাদা বলতে শিখবো, কালোকে কালো বলতে শিখবো। অমর ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা টেলিভিশনের পর্দা এবং ফেসবুকে আলোচনা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রেখে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শনি এবং রবিবার সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।